মাত্র 150 দিনেই মানুষের আস্থা অর্জন করেছে সরকার। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব সেক্টরেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় ভুলে গেছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। ফের হরতাল অবরোধের দিকে ঠেলে দিচ্ছে সরকার, মন্তব্য নাহিদের। দেশের স্বার্থেই চীনের সঙ্গে বন্ধুত্ব দরকার, করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ তথ্যমন্ত্রীর। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে জোর স্থানীয় সরকার মন্ত্রীর। শাটডাউন সফল করে জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শহীদ হন মীর মুগ্ধ সহ 29 জন, এখনো তদন্তে আটকা 2000 মামলা। এবং বিশ্বকাপের মেগা ফাইনালের আগে কৌশলী আর্জেন্টিনা ও স্পেন, প্রতিপক্ষকে সমীহ করছেন দুই কোচ। তৃতীয় স্থানের জন্য রাতে লড়বে ফ্রান্স ইংল্যান্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। ক্ষমতা গ্রহণের মাত্র 150 দিনেই মানুষের আস্থা অর্জন করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব খাতেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সবার আগে বাংলাদেশ নীতি সামনে রেখে সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি শপথ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বর্তমান সরকার, যার বয়স মাত্র 150 দিন। এটা হচ্ছে শুভ সূচনা আর কি। বর্তমান সরকারের 5 মাসের অগ্রযাত্রা ও নানা উদ্যোগের বিষয়বস্তু তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকার প্রধানের প্রেস উইং। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রেস সচিব সালেহ শিবলি। আপনারা যার যা ইচ্ছা যে দল করেন, কিন্তু আমরা দেশের জন্য কাজ করছি, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই। সরকারের নানা পদক্ষেপের বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, খুব কম সময়ে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে বর্তমান সরকার। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ বিভিন্ন সেক্টরে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে মাহাদি আমিন বলেন, জনগণের স্বার্থ রক্ষা করেই নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে সরকার। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সবার আগে বাংলাদেশ নীতিকে সামনে রেখে বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিগত 5 মাসে আমরা দেখেছি প্রতিটি মন্ত্রণালয়ে দৃশ্যমান সাফল্য এসেছে। তৃণমূলের উন্নয়নকে ত্বরান্বিত করতে অত্যন্ত মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতন জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হচ্ছে। জনগণের অধিকার রক্ষার মাধ্যমে তাদেরকে স্বস্তিতে রাখাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোয় জোর দিয়েছে সরকার। মিয়ানমার দিয়ে করিডোরের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী। একই সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করায় জোর দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। চীনের সঙ্গে অর্থনৈতিক বহুপাক্ষিক সম্পর্কের নতুন যুগে এখন বাংলাদেশ। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে নজর এখন ঢাকার। সম্প্রতি রাষ্ট্রীয় সফরে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সই হয় 13টি সমঝোতা স্মারক। শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সমিতির আয়োজনে উঠে আসে প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন দিক। চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন ছাড়াও মিয়ানমারের মধ্য দিয়ে ত্রিদেশীয় করিডোর আঞ্চলিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
We're trying to shut out. তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ চীনের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। দুই দেশের উন্নয়ন স্বার্থ, অর্থনীতি ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করেছে প্রধানমন্ত্রীর চীন সফরে। রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচণ্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। জাতীয় ও বাণিজ্যিক স্বার্থকে সামনে রেখে শুধু চীনের সঙ্গে নয়, ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কে জোর দেওয়ার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা তো নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে বহুমাত্রিক অংশীদারিত্বের উপর জোর দিচ্ছে সরকার। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। রক্তাক্ত জুলাইয়ের অন্যতম বাঁক বদলের দিন 18 জুলাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেওয়ার পর আন্দোলন এগিয়ে নেওয়া নিয়ে যখন অনিশ্চয়তা, তখন 24-এর এই দিনে ঝাঁকে ঝাঁকে রাজপথে নেমে আসেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দৃঢ়তার সঙ্গে সফল করেন শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে শহীদ হন মীর মুগ্ধ সহ 29 জন, আহত হন অন্তত 3000 মানুষ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে কি ঘটেছিল জানাচ্ছেন হাসান ওয়ালি। এক অভূতপূর্ব দৃশ্য। সচরাচর যাদেরকে মনে করা হয় রাজনীতি কিংবা রাজপথ বিমুখ, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজপথে। মৃত্যু পরোয়া না করেই ভাইয়ের খুনের বিচার আর বৈষম্য নিরসনে এসব শিক্ষার্থীরা রাখেন দৃপ্ত উচ্চারণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধে যখন আন্দোলন অনেকটা স্থিমিত, তখন স্ফুলিঙ্গের মতো নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা। ভিসি চত্বরে শিক্ষার্থীদের উপরে হামলা হলো, আবু সাইদ ভাইকে হত্যা করা হলো। এটা যেহেতু আমার ভাইয়ের হত্যার দাবি, বিচারের দাবি, তো সেই জায়গা থেকে তার জন্য আমাদের নেমে আসা উচিত। পুলিশের সাথে আমাদের মুখোমুখি সংঘর্ষ হয়, ওরা আমাদের ওপেন রাইফেল দিয়ে গুলি করে। আমরা হাঁটি হাঁটি পাপা করে একটু সামনে আগাই, কিন্তু আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াই নাই। 24-এর 18 জুলাই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে ঢুকে পড়ে কয়েকজন পুলিশ সদস্য। ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল নিক্ষেপ করে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘিরে ফেলে পুরো ভবনটি। পরে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে 60 জন পুলিশ সদস্যকে উদ্ধার করে র্যাব। রামপুরা নতুন বাজার প্রগতি সরণি এলাকায় প্রতিরোধ করে তোলে শিক্ষার্থীরা। আমার মতনই একজন ভাই যাকে গুলি করা হচ্ছে, সে শহীদ হচ্ছে কিংবা গ্রেপ্তার করা হচ্ছে, এই অন্যায় দেখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে থেমে থাকতে পারে নাই। 18 তারিখে ব্যাপক প্রতিরোধ যে আমরা গড়তে পেরেছি, সেই জায়গায় আমরা আমাদের দলের হাইকমান্ডের নির্দেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সাংগঠনিক নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে আমরা কাজে লাগিয়েছি। এদিন গোটা দেশ পরিণত হয় এক মৃত্যুপুরীতে। পুরো জাতি নেমে আসে এক কাতারে। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সাড়া দিয়ে মাঠে নামে 47 জেলার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ঘরে বসে থাকেনি স্কুল কলেজের শিশুরাও। এদিকে শাটডাউন ঠেকাতে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় সরকার, কিন্তু আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। রাতেও জরুরি সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। আন্দোলন বিএনপি জামাতের। এদিকে রাত 9টার দিকে সারা দেশের সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয় সরকার। গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল
দিনভর চলমান সংঘর্ষের রেশ ছিল গভীর রাত পর্যন্ত। শনির আখড়ার কাজলা সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকার সড়কে রাতভর আগুন জ্বলতে থাকে। এদিন শিক্ষার্থীদের তরফ থেকে সন্তানদের পাশে অভিভাবকদেরও মাঠে আসার আহ্বান জানানো হয়। পরিকল্পনা হয় শক্তি দ্বিগুণ করে মাঠে নামার। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে তারা কিন্তু এই দাবির যে নির্যাতিত ভাইদের পাশে কিন্তু বোনদের পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। জুলাইয়ের শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে সম্পৃক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে থাকলেও 18 জুলাইয়ের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসেন সাধারণ শিক্ষার্থীরা। শহীদ আবু সাঈদ আর অসীমদের রক্তের বদলা নিতে 24 আর 18 জুলাই রাজপথে নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামপুরা, নতুন বাজার, প্রগতি সরণি কিংবা উত্তরা, পুরো এলাকা জুড়ে বুলেট উপেক্ষা করে বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন ছিলেন এসব শিক্ষার্থীরা। সেই অদম্য সাহস আর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার বুকে নেমে আসে 36 জুলাই। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালে জুলাই হত্যা ও নির্যাতন নিয়ে 6 মামলার রায় হলেও বিচারিক আদালতে প্রায় 2000 মামলার বিচার এখনো শুরু হয়নি। আইনি বিশেষজ্ঞরা বলছেন, ঢালাও অভিযোগ দায়ের ও বহু মানুষকে আসামি করায় মামলার তদন্তই শেষ করতে পারছে না পুলিশ। এসব কারণে থানার গণ্ডি পেরিয়ে এখনও আদালতে গড়ায়নি জুলাই হত্যাকাণ্ডের বিচার। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। 24 জুলাইয়ে শুরু হওয়া রাজপথের আন্দোলন শেষ হয় 5 আগস্ট। সারা বিশ্বের কাছে যা পরিচিত হয়ে ওঠে 36 জুলাই আন্দোলনে। ইতিহাসের বাঁক বদল করা ওই গণ অভ্যুত্থানে প্রাণ হারান প্রায় 1400 ছাত্র জনতা। অসংখ্য মানুষ আহত হন, অনেকে চিরতরে হারান স্বাভাবিক জীবনে ফেরার সক্ষমতা। নিহত ও আহতদের পরিবারের শোকের সঙ্গে যুক্ত হয়েছে বিচারের দীর্ঘ অপেক্ষা। সে প্রত্যাশা পূরণে বিচার এখন চলছে ট্রাইব্যুনাল ও নিম্ন আদালত, এই দুই ধারায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অন্তত 24টি মামলার বিচার চলছে। আরও 10টি মামলার তদন্ত শেষ, আর 6টি মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রথম রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমাদের 80টা মামলা তদন্তাধীন, যেগুলো প্রায় শেষ পর্যায়ে। আমাদের 400 মামলা আমরা পর্যায়ক্রমে ইনভেস্টিগেশন আমরা নিয়ে আসছি। তো আমাদের 2টি ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে। আমাদের মাধ্যমে যে শহীদ পরিবার, যে তারা যেন আমাদের প্রতি যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যাতে পূরণ হয়। রাষ্ট্র আমাদেরকে যে কাজে এখানে নিয়োজিত করেছেন, আমরা যেন রাষ্ট্রের উদ্দেশ্য এবং আদর্শ আমরা হাসিল করতে পারি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে হত্যা, সহিংসতা ও নির্যাতনের অভিযোগে দেশের বিভিন্ন থানা ও আদালতে দায়ের হয়েছে প্রায় 1855টি মামলা। এর মধ্যে প্রায় 799টি হত্যা মামলা। কিন্তু এসব মামলার একটিরও এখনও শুরু হয়নি আনুষ্ঠানিক বিচার। একই আদালতে অনেক মামলা, তো সেখানে এটা তো কোনো স্পেশাল কোর্ট না, এটা সাধারণ যে মামলাগুলো যেভাবে চলে তার সঙ্গে একসঙ্গেই মামলাগুলো বিচার কাজ করতে হচ্ছে। তো এই মামলাগুলো তদন্ত করতে গিয়ে পুলিশকে চুলচেরা বিশ্লেষণ করে বিচক্ষণতার সাথে কাজ করতে হচ্ছে। তবে অযৌক্তিকভাবে বিপুল সংখ্যক আসামিকে একসঙ্গে অন্তর্ভুক্ত করা এবং দীর্ঘ তদন্ত বিচারকে আরও জটিল করে তুলছে বলে জানান আইন বিশেষজ্ঞ। বিভিন্ন থানায় যে মামলাগুলো এজাহার হয়েছে ওগুলো ইনভেস্টিগেশনই কমপ্লিট হয় নাই। 500, 600, 700 করে আসামি যদি এতগুলো হয়, এখানে কি করবে, কয়জনের খবর নেবে? মামলা তদন্তই যদি শেষ না হয় তাহলে বিচার তো পড়ে। একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার এগোচ্ছে, অন্যদিকে নিম্ন আদালতের হত্যা মামলাগুলো এখনও তদন্ত অভিযোগপত্রের পর্যায়েই আটকে। আর বিচার যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে স্বজন হারানো পরিবারগুলোর প্রতীক্ষা। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সংসদে গিয়ে গণভোটের রায় ভুলে গেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালে 11 দলীয় জোটের সমাবেশে মন্তব্য করেন তিনি। একই সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও গণ অভ্যুত্থানে যেতে বাধ্য হবে জনগণ। এখন নাকি তারা এটার নাম পাল্টাইয়া নতুন ভাবে তারা আকিকা করতেছেন, নতুন নামে তারা এখন বলতেছেন বিশেষ কমিটি।
জনগণের সাথে আর কত ছলচাতুরি করবেন, আর কত দুকাবাজি করবেন? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার। ইটভাটার দূষণ রোধ, যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং রাজধানী থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বায়ু দূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনে গুরুত্ব আরোপ করেন। রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে গুরুত্ব দেন। রাজধানীর আরও অন্তত 50টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। টানা বৃষ্টি উজানের ঢলে বেড়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে আশেপাশে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এজন্য খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি জলকপাট। হ্রদের পানি নিষ্কাশন শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। খুলে দেওয়া হলো বাঁধের 16টি জলকপাট। প্রবল বেগে পানি আছড়ে পড়ছে কর্ণফুলীর বুকে। কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতেই এভাবে ছাড়া হচ্ছে পানি। গত এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানি হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এজন্য বাঁধের নিরাপত্তা ও মানুষের ক্ষয়ক্ষতি রোধে প্রতি বছরের মতো এবারও ছাড়া হলো পানি। মানুষের ক্ষতি হওয়ার আগে ছাড়া দেওয়া এটাই ভালো। অতিরিক্ত যদি পানি না ছাড়ে, এই উদ্যোগটা যদি নেওয়া না হয়, তাহলে আমাদের জনগণের বহুত মাল যান ক্ষয়ক্ষতি হচ্ছে। আগাম পানি ছাড়ার কারণে উজান ও ভাটির বাসিন্দারা উপকৃত হবে বলছে কর্তৃপক্ষ। 6 ইঞ্চি খুলে দিচ্ছি, তার মানে আপ স্টিম এবং ডাউন স্টিম এই দুই এলাকার লোকজনই উপকৃত হবে। তাদের কষ্টের কথা চিন্তা করে আমি আর্লিতে স্প্লে অপারেট করছি। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এছাড়াও 5টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য ছাড়া হচ্ছে 90,000 কিউসেক পানি। সময় সংবাদ, রাঙ্গামাটি। পানি উন্নয়ন বোর্ড নয়, এখন থেকে স্থানীয় প্রশাসন স্লুইস গেট দেখবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। উপকূলীয় এলাকার মানুষের জানমাল প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষায় টেকসই বেড়ি বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়ক সহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে পেকুয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সবার খোঁজ খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। কুষ্টিয়ার খোকসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। পুলিশ জানায় আধিপত্য বিস্তারের জেরে শুক্রবার রাত 1টার দিকে স্থানীয় মিন্টু গ্রুপের একদল অস্ত্রধারী খোকসা উপজেলার দেবীনগর এলাকায় সামিরুল গ্রুপের ফারুক ও আব্দুল শেখের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক ও আব্দুল শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বল্লভ মণ্ডল নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন। দেশের বাইরের খবর, ইরানে টানা 7ম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 3 জন নিহত, 8 জন আহত হয়েছেন। এর জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।
টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হরমুজগানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, বিদ্যুৎ স্থাপনা, পানি শোধন ও সমুদ্রপথ নিয়ন্ত্রণ অবকাঠামো। এই হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা অবিলম্বে বন্ধে হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনালের লড়াইয়ে নামার আগে এক মঞ্চে দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক। নিউ ইয়র্কের ফ্যানাটিক্স ফেস্টে বসল বিশ্ব ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা, যেখানে ফাইনালের আগে প্রতিপক্ষ নিয়ে সমীহ করলেন দুই দলের অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রি। যুক্তরাষ্ট্র থেকে সেই আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্বকাপ ফাইনালের আগে এ যেন প্রি শো। এক মঞ্চে দুই ফাইনালিস্ট দলের কোচ ও অধিনায়ক। সকারের দেশে ফুটবল বিশ্বকাপ পেয়েছে ভিন্ন মাত্রা। উত্তর আমেরিকার ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা বসে নিউ ইয়র্কে, আর সেখানেই $1 মিলিয়ন সেলফিতে সব কিংবদন্তিরা। বিশ্বকাপ ফাইনালের আগে দর্শকদের সামনে উপস্থিত মেসি, রদ্রি, এমি মার্টিনেজরা। ছিলেন NFL বা আমেরিকান ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডি, NBA লেজেন্ড হিউস্টন রকেটসের পাওয়ার ফরওয়ার্ড কেভিন ডুরান্ট। উপস্থাপনাতেও ছিল চমক। ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি রিও ফার্ডিনান্ডের সঙ্গে ছিলেন টেনিসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। নিউ ইয়র্কে ফ্যানাটিক্স ফেস্টের অংশ হিসেবে এই আয়োজন করে ফিফা, যেখানে সাংবাদিকদের পরিবর্তে ব্র্যাডি, জোকোভিচ, ডুরান্টরা প্রশ্ন করেন মেসি, রদ্রি, এমি মার্টিনেজদের। বিশ্বকাপ ফাইনালের আগে আবারও আলোচনায় প্রায় 19 বছর আগের ইয়ামাল ও মেসির এই ছবি। টম ব্র্যাডি মেসির কাছে জানতে চান সেই ছবির কথা। এটা সত্যি একটি অসাধারণ ছবি। সে যখন শিশু তখন আমি তার সঙ্গে একটা ছবি তুলেছি, আর এখন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়াটা অবিশ্বাস্য। সে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি। লামিন অসাধারণ খেলোয়াড়। আমি ওর খেলা খুব কাছ থেকে দেখেছি। মাত্র 19 বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের তারকা। ওর সামনে এখন ইতিহাস গড়ার দারুণ সুযোগ। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত সেটা করতে না পারে। অনুষ্ঠানে কথা বলেন স্পেনের অধিনায়ক রদ্রি। প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে প্রশংসা করলেন ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মেসি কেমন মানের খেলোয়াড় বা আর্জেন্টিনার কাছে তার গুরুত্ব কতটা তা আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মেসি এমন একজন খেলোয়াড় যিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে কাতার বিশ্বকাপ জিতিয়েছেন এবং এবার ফাইনালে নিয়ে এসেছেন। আর্জেন্টিনা মানেই কেবল মেসি নন, শীর্ষ খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দল তারা। তাই শুধু মেসি না, ফাইনালে অন্য খেলোয়াড়দের কথাও আমাদের বিবেচনায় রাখতে হবে। পুরো বিশ্বকাপ জুড়ে কোনো ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেননি মেসি। ফাইনালের আগে সেই রীতি ভাঙলেন আর্জেন্টাইন অধিনায়ক। দর্শকরা সাক্ষী হলো অবিস্মরণীয় এক অভিজ্ঞতার। ফিফা বিশ্বকাপের শুরু থেকেই ছিল নানা ধরনের সমালোচনা, টিকিটের উচ্চমূল্য, একই সঙ্গে সমর্থকদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি নিয়েও পোহাতে হয়েছে নানা ধরনের ঝক্কি ঝামেলা। আর ম্যাচগুলোতে রেফারিং নিয়ে অভিযোগ তো ছিলই। তবে সব সমালোচনা পেছনে ফেলে শেষটা রাঙানোর সব চেষ্টাই করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যার প্রমাণ আজ তারা দিল এই নিউ ইয়র্কে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মধ্যরাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। ফাইনালের আক্ষেপ থাকলেও শেষ ম্যাচে জয় পেতে মরিয়া লেস ব্লুজ। এই ম্যাচ দিয়ে ফ্রান্স ফুটবলকে বিদায় জানাবেন ইতিহাসের অন্যতম সফল কোচ দিদিয়ের দেশম। অন্যদিকে আর্জেন্টিনা ম্যাচের ক্ষত ভুলে এ ম্যাচে জয় তুলে সামনে এগোতে চায় ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে দু দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসেছিল দু দল, কিন্তু মাত্র একটা ম্যাচই বদলে দিয়েছে সব হিসাব। এখন লড়াই শুধু কেবল সান্ত্বনার। অপ্রিয় হলেও খেলতে হচ্ছে দু দলকে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এবার মুখোমুখি ইংল্যান্ড ও ফ্রান্স। স্পেনের কাছে হেরে এই পরিণতি হয়েছে ফ্রান্সের। তবে বিশ্বকাপ শেষ করার আগে অন্তত একটা জয় নিয়ে বাড়ি ফিরতে চায় লেস ব্লুজ।
এটা সেই ম্যাচ নয় যেটা আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই আমাদের সামনে। এ ম্যাচের গুরুত্ব হয়তো ফাইনালের মতো নয়, তবুও আমরা এখানে আছি। তাই কোচ হিসেবে আমার দায়িত্ব আর খেলোয়াড়দেরও দায়িত্ব শেষ ম্যাচটি জিতে বিশ্বকাপ শেষ করা। তৃতীয় হয়ে শেষ করা অবশ্যই চতুর্থ হওয়ার চেয়ে ভালো। এই ম্যাচ দিয়ে ফ্রান্স দলকে বিদায় জানাবেন কোচ দিদিয়ের দেশাম। 2012 সালে দায়িত্ব নেয়ার পর 2018 বিশ্বকাপ, 2021 নেশনস লিগ জিতিয়েছেন তিনি। 2022 বিশ্বকাপে তুলেছিলেন ফাইনালে। দীর্ঘ 15 বছরের সফল অধ্যায় শেষ হবে মায়ামিতেই। আর দেশামকে জয় উপহার দিতে মুখিয়ে তার শিষ্যরাও। এ ম্যাচে ব্যক্তিগত অর্জনের লড়াইটাও জমে উঠেছে। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমান 8 গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে 4টি অ্যাসিস্ট থাকায় আপাতত এগিয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার। ইংল্যান্ডের বিপক্ষে গোল করে অন্তত সাময়িকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে এমবাপ্পের সামনে। এছাড়া আর্জেন্টিনা ম্যাচের কৌশল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাত্র 150 দিনেই মানুষের আস্থা অর্জন করেছে সরকার। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ সব সেক্টরেই প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় ভুলে গেছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের। এবং বিশ্বকাপের মেগা ফাইনালের আগে কৌশলী আর্জেন্টিনা ও স্পেন। প্রতিপক্ষকে সমীহ করছেন দুই কোচ। তৃতীয় স্থানের জন্য রাতে লড়বে ফ্রান্স, ইংল্যান্ড। এই ছিল 5টার সময় সংবাদে।